আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আমরা আসছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়টা নিয়ে। হিসাব বিজ্ঞানের আজকে আমরা জাবেদার অধ্যায়টা করব। তো বেশি কথা বলবো না, আমি দ্রুত শুরু করতে চাচ্ছি, কারণ আর প্রায় 40-45 মিনিট পর আবার আমার প্রাইভেট আছে, অর্থাৎ বাচ্চাদেরকে আবার একটু পড়াই আর কি। আচ্ছা যাক, তো এখান থেকে আমরা আগে জাবেদাটা শিখবো, হিসাব বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা, অর্থাৎ যে জিনিসটা না শিখলে হিসাব বিজ্ঞানের কোনো কিছু আসলে বোঝা সম্ভব না। কথায় বোঝা আসছে? তো আমরা এটা জাবেদা করার জন্য এই লেনদেনগুলোকে প্রতিটা লেনদেনকে আমরা দুইটা করে পক্ষে অন্তর্ভুক্ত করব। একটা হচ্ছে ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। আর হিসাব বিজ্ঞানের যে মৌলিক জিনিসগুলো, বেসিক জিনিসগুলো, এগুলো আমরা অন্য আর পরবর্তী আরেকটা ক্লাসে বুঝাই দিব। অর্থাৎ হিসাব বিজ্ঞানের একেবারে প্রথম অধ্যায় থেকে শুরু করে আমরা ধাপে ধাপে ক্লাস ছাড়বো। আজকে জাস্ট এটা এমনি আমি দিচ্ছি আর কি, তোমাদের উদ্দেশ্যে, যারা মোটামুটি বুঝো হিসাব বিজ্ঞান সম্পর্কে, বাট যাতে সমস্যা হচ্ছে শুধু তাদের জন্য। যারা একেবারে বুঝো না, কোনো অসুবিধা নেই, তাদের জন্য আমি আবার শুরু থেকে ক্লাস দেব। আচ্ছা, আমরা শুরু করি এখন। এগুলোকে আমরা সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করব। কোন জাবেদায়? সাধারণ জাবেদায়। তো সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করার জন্য সাধারণ জাবেদার একটা ঘর আছে, ওই ঘরটা অঙ্কন করতে হবে। তো সাধারণ জাবেদার আবার অনেক সময় সঠিক উত্তরে আসে যে সাধারণ জাবেদার কয়টি ঘর। তো সাধারণ জাবেদার হচ্ছে 4টি ঘর, সরি 5টি ঘর। 5টি ঘর কি কি? আমরা এখানে একটা সাধারণ জাবেদার ঘর আঁকি। এ হচ্ছে 5টা ঘর। কি কি? এটা হচ্ছে তারিখের ঘর, এটা হচ্ছে হিসাবের নাম বা বিবরণ, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রতিষ্ঠানের নাম কি? এখানে হচ্ছে নীলা এন্টারপ্রাইজ। আমরা এখানে লিখবো নীলা এন্টারপ্রাইজ, হেডিং দিতে হবে, না হলে নাম্বার কেটে দিতে পারে। নীলা এন্টারপ্রাইজের কি, এটা কি? সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা লিখে বুঝতে একটু অসুবিধা হবে হয়তো, আমি মুখে বলে দিচ্ছি, এখানে সাধারণ জাবেদা। আচ্ছা, এটা হচ্ছে তারিখ, ঘর ছোট, সংক্ষেপে লিখলাম তাং। এখানে লিখলাম আমরা বিবরণ। বিবরণ। এখানে খতিয়ান পৃষ্ঠ পুরোটা ধরবো না, খ প্রি দিব, তার মানে খতিয়ান পৃষ্ঠা। এটা হচ্ছে ডেবিট টাকা, ডিআর টাকা। এটা হচ্ছে সিআর টাকা। আচ্ছা, তো জাবেদা বোঝার জন্য ওই যে আমাদের এই সহজ একটা টেকনিক আছে, টেকনিক বলা যায় না, ধরো সহজ একটা পদ্ধতি, যেটা যারা জাবেদা পারে না তাদের জন্য। ওই যে আমরা বলি আর কি, হিসাব বিজ্ঞান, যদি হিসাব বিজ্ঞানে কোনো কিছু আসে, প্রতিষ্ঠানে আমরা স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান হিসাব করি, প্রতিষ্ঠানে যদি কোনো কিছু আসে তাহলে সেটা হয় ডেবিট, আর প্রতিষ্ঠান থেকে যদি কোনো কারণে কোনো কিছু চলে যায় সেটা হচ্ছে কি? ক্রেডিট। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কিভাবে প্রতিষ্ঠানে জিনিস আসে, কিভাবে প্রতিষ্ঠান থেকে জিনিস যায়? আমরা যদি কোনো একটা দোকানে কোনো একটা জিনিস ক্রয় করতে যাই, ধরো আমি এই কলমটা ক্রয় করতে যাব, আমি যখন দোকান থেকে আমার প্রতিষ্ঠানের জন্য এই কলমটা ক্রয় করতে যাব, তার মানে প্রতিষ্ঠানে কলমটা আসলো, আর এই কলমের পরিবর্তে বা বিনিময়ে আমরা তাকে নগদ অর্থ দিলাম। তাহলে আমার প্রতিষ্ঠানে কলম আসছে, মানে মনিহারি, মনিহারি হিসাব ডেবিট, আর আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, টাকাকে আমরা নগদান হিসাব বলি, তার মানে নগদান হিসাব আমার ক্রেডিট। এখন প্রশ্ন আছে, এটা মনিহারি কেন? মনিহারি কেন সেটা আমরা পরে বলবো। এই যে এখানে মনিহারি নামে একটা হিসাব আছে মার্চ মাসের 15 তারিখে, তখন আমরা এটা ব্যাখ্যা দিব। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা লিখলাম কি নীলা এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা, এরপরে সাল হচ্ছে 2024। 2024 কোন মাস? মার্চ, আমরা 1 তারিখ। তো আমরা এটা একটু পড়ে নিই। নীলা এন্টারপ্রাইজের 2024 সালের মার্চ মাসের লেনদেন সমূহ, অর্থাৎ নীলা এন্টারপ্রাইজ নামে একটা প্রতিষ্ঠান, মনে করো এই প্রতিষ্ঠানটা এখন আমরা চালাচ্ছি, এই প্রতিষ্ঠান আমরা এখন চালাচ্ছি, এই প্রতিষ্ঠানের মার্চ মাসের হিসাবটা আমরা করবো। মনে রাখবা, আমরা কোনো ব্যক্তির হিসাব করি না, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা একটা প্রতিষ্ঠানের হিসাব করি। আমার প্রতিষ্ঠানে কত টাকা আসছে বা কি আসছে, প্রতিষ্ঠান থেকে কত টাকা গেল বা কি গেল, আমরা শুধু এই হিসাবগুলো অন্তর্ভুক্ত করব। তাহলে যেহেতু নীলা এন্টারপ্রাইজের হিসাব করতেছে, তার মানে আমরা প্রতিষ্ঠানে চাকরি করি ধরে নিলাম। তাহলে নীলা এন্টারপ্রাইজ মার্চ মাসের 1 তারিখে তিনি কি করলেন? পণ্য ক্রয় 9,000 টাকা। আচ্ছা,
এখানে পণ্য ক্রয় করলো, পণ্যটা কি নগদে ক্রয় করেছে নাকি বাকিতে ক্রয় করেছে, এই কথাটা কি উল্লেখ আছে? নাই। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু কোনো কিছুই উল্লেখ নাই, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে নগদে নাকি বাকিতে? স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, মনে করো রহিমের নিকট হতে পণ্য ক্রয়, করিমের নিকট হতে পণ্য ক্রয়, বা অমুক এন্টারপ্রাইজ থেকে পণ্য ক্রয়, মানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং তার পাশে যদি নগদে বা বাকিতে কোনো কিছুই বলা না থাকে, তাহলে আমরা ধরে নেব যে ওই পণ্যটা নগদে ক্রয় করে। মানে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে তাহলে নগদে, আর যদি উল্লেখ থাকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বাকিতে না নগদে সেটা বলে না, তাহলে আমরা ধরে নেব সেটা বাকিতে। এখন এখানে যেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই, শুধু বলছে পণ্য ক্রয়, তাহলে সেটা হবে নগদে। আচ্ছা এবার আসো, যেহেতু এখানে বলছে পণ্য ক্রয়, মনে রাখবেন প্রতিটি লেনদেনের দুইটা করে পক্ষ আছে, এই দুইটা পক্ষই আমরা এখন এখান থেকে বের করব। দুইটা পক্ষ কি কি? একটা থাকবে ডেবিট পক্ষ আর একটা থাকে ক্রেডিট পক্ষ। অর্থাৎ আমি একটা কথা বলছি না যে যদি প্রতিষ্ঠানে কোনো কিছু আসে সেটা ডেবিট, চলে গেলে সেটা ক্রেডিট। আর যদি কেউ একান্তই বুঝে থাকো তাহলে এগুলাকে হিসাব 5 প্রকার, এই হিসাব 5 প্রকারের মধ্যে রেখেও এগুলা করা যায়। মূলত এগুলো হিসাব 5 প্রকারের মধ্যে রেখেই করে। কিভাবে হিসাব 5 প্রকার কি কি? যেমন সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায়, মানে আমরা বৃদ্ধি আর হ্রাসের কথা যদি চিন্তা করি, যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেবিট, আর যদি কোনো কারণে সম্পদ আর ব্যয় হ্রাস পায় তাহলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটার ক্ষেত্রে বিপরীত, এই তিনটা যদি বৃদ্ধি পায় তখন হয়ে যাবে ক্রেডিট, আর এই তিনটা যদি হ্রাস পায় তাহলে হয়ে যাবে ডেবিট। আমরা দুইভাবেই করাবো, মানে আসলে গেলে ডেবিট ক্রেডিট, অথবা হিসাব 5 প্রকারের মধ্যে রেখে আমরা এই জাবেদাগুলো করবো, দুইটা ভাবে বুঝাই দিব। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, জাবেদার বেসিক জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো পণ্য ক্রয় 9,000 টাকা, তাহলে 9,000 টাকার পণ্য ক্রয় করলাম। আমরা যদি একেবারে হিসাব বিজ্ঞান টোটালি বুঝি না, আমরা যদি একদম বাস্তবতার সাথে চিন্তা করি, পণ্য যদি ক্রয় করি তাহলে আমার প্রতিষ্ঠানে কি আসছে? আচ্ছা, পণ্য ক্রয় করলাম তার মানে আমার প্রতিষ্ঠানে পণ্যটা আসছে। স্বাভাবিকভাবে দোকান থেকে যদি কোনো কিছু কিনতে যাই, ওই জিনিসটা আমার প্রতিষ্ঠানে অবশ্যই আসবে, আমার কাছে আসবে। তো আমরা যদি প্রতিষ্ঠানে হিসাব করতেছি তার মানে আমার প্রতিষ্ঠানে পণ্যটা আসছে, তার মানে আমরা আপাতত ধরে নিতে পারি পণ্য যেহেতু আসছে এই জিনিসটা ডেবিট। আচ্ছা, ক্রয় করলে যেহেতু এটা কোনো কিছুই বলে না নগদে না বাকিতে, তাহলে তো আমরা ধরে নেব এটা নগদে, তার মানে নগদে টাকা চলে গেছে। তাহলে আমি বলছি যেটা আসে সেটা ডেবিট, যেটা চলে যায় সেটা ক্রেডিট। তাহলে আমার প্রতিষ্ঠানের পণ্যগুলো আসছে, এটা হচ্ছে ডেবিট, আর আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে নগদান, নগদান হচ্ছে ক্রেডিট। এখন এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, পণ্য আসছে, আমরা যদি এখানে আমরা চাইলে এখানে লিখতে পারি, মনে করো পণ্য আসছে, তার মানে আমরা এখানে লিখতে পারি পণ্য হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে তার মানে কি নগদান হিসাব ক্রেডিট। এখন এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, কারণ আমি তাকে একটু আগে বলছি যে পণ্য যদি আসে মানে যেটাই আসুক প্রতিষ্ঠানে ওইটা ডেবিট, আর যদি যেটা চলে যাবে সেটা ক্রেডিট। তোমার শর্ত অনুযায়ী ঠিক আছে, কিন্তু এখানে ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কখনো ক্রয় অথবা বিক্রয়ের পাশে যদি পণ্য, মাল এই দুইটা কথা যদি উল্লেখ থাকে, পণ্য এবং মাল বা মালামাল যদি উল্লেখ থাকে, তাহলে আমরা পণ্য বা মালামাল না লিখে এর পাশে ক্রয় থাকুক কিংবা বিক্রয় থাকুক, আমরা শুধু ওই জিনিসটাই লিখবো। আমরা কিন্তু বুঝে নিব যে আমার প্রতিষ্ঠানের পণ্যটা আসছে, কিন্তু আমরা ওই হিসাবটা এখানে লিখবো না। কারণ হিসাব বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়ে দেখবা 2য় নাকি 3য় পৃষ্ঠায় আছে যে পণ্য, মালামাল এবং চেক এই তিনটা নামে কোনো হিসাব লিখা হয় না। হিসাব লিখা হয় না মানে এগুলোর জাবেদা হবে শুধুমাত্র আমরা পক্ষ লিখার ক্ষেত্রে এই এই জিনিসটা, মানে এই পণ্য বা মালামাল জিনিসটা আমরা এখানে লিখতে পারবো না। তাহলে কি লিখবো? এটার সাথে যদি ক্রয় অথবা বিক্রয় এই দুটো জিনিসের যেটাই থাকবে এটা বসবে। ক্রয় থাকলে এটা উঠে গিয়ে আমরা একটু উঠে দিয়ে এটা এখানে আমরা ক্রয় বসাবো, আর যদি বিক্রয় থাকে তাহলে আমরা বিক্রয় বসাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে পণ্য না দিয়ে আমরা এখানে দেব ক্রয় হিসাব। তাহলে আমাদের কি হবে? ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন আসো সাধারণ জাবেদায় অনেক ক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্নে বলে দেয় যে কারণ সহ ব্যাখ্যা। যদি কারণ সহ বলে তাহলে আমরা এখানে দিব কারণটা দিয়ে দিব। কারণটা কি হবে? কারণটা হবে পণ্য, কারণ পণ্য ক্রয় করা হলো। কারণ কি? পণ্য ক্রয় করা হলো। ঠিক আছে, 1 মিনিট, মাসি আমি আসতেছি, যান। আচ্ছা,
একটু দেখো তাহলে। আচ্ছা, টাকাটা এখন আমরা লিখবো। তাহলে কত কত টাকার পণ্য? 9,000 টাকা। ডেবিটের দিকে ডেবিটের টাকা, ডেবিট বরাবর 9,000। ক্রেডিটের দিকে ক্রেডিট টাকা, ক্রেডিট বরাবর 9,000 টাকা। তাহলে কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় অসুবিধা নেই, অন্যান্য জাবেদাগুলোর দিকে মনোযোগ দাও। তাহলে ও আচ্ছা, আমি বলছিলাম কি, আমি ইয়া সহ হিসাব সহ বুঝাই দিব, অর্থাৎ হিসাবের মধ্যে ফালালি কিভাবে হয়। আচ্ছা, যারা হিসাব ভালোভাবে বুঝো যে প্রতিষ্ঠানের সম্পদ এবং ব্যয় যদি কোনো কারণে বৃদ্ধি পায় ডেবিট, সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, আর অন্যান্য গুলো আয় দায় মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন আমি যখন পণ্যটা ক্রয় করলাম, আমি এখানে দেখলাম যে, মনে রাখবেন, আমার প্রতিষ্ঠানে যদি কোনো নগদ অর্থ থাকে বা আমার প্রতিষ্ঠান থেকে যদি কোনো কারণে নগদ অর্থ চলে যায়, এক কথা হচ্ছে নগদান হিসাব বা নগদ অর্থ সবসময় প্রতিষ্ঠানের সম্পদ হিসাবে লেখা হয়। সবসময় সম্পদ হিসাবে লেখা, এটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সেটা ক্যাশে থাকুক, হাতে থাকুক, ব্যাংকে থাকুক, অন্যের কাছে থাকুক, যেখানেই থাকুক। অন্যের কাছে থাকলে তখন সে টাকাটা আমার দেনা, তার মানে দেনা আমার জন্য সম্পদ। আমার টাকা ব্যাংকে থাকলে ব্যাংক আমার জন্য সম্পদ। আমার টাকা যদি হাতে থাকে আমার জন্য হাতে নগদ আমার জন্য সম্পদ। আমার টাকা ক্যাশে থাকলে ক্যাশ আমার জন্য সম্পদ। সহজ কথা হচ্ছে, এখন যেহেতু আমি পণ্য ক্রয় করার কারণে আমার এখানে নগদ হিসাবটা আছে, এটা আমার জন্য সম্পদ, কিন্তু এখন এই ক্ষেত্রে এই সম্পদটা চলে গেছে। কেন? ক্রয় করার কারণে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে সম্পদ হ্রাস পাইছে। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আমি বলছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু এখানে সম্পদ হ্রাস পাইছে, তার মানে সম্পদটা এখানে ক্রেডিট হয়েছে। আর ক্রয়, ক্রয় হচ্ছে এক ধরনের খরচ। কিভাবে খরচ? স্বাভাবিকভাবে ক্রয়ের কারণে অর্থ চলে যায়, ক্রয়ের কারণে অর্থ চলে যায়। তো কোনো জিনিসের কারণে যদি প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ চলে যায়, তাহলে কোনো জিনিসের কারণে যদি চলে যায়, ওই যেই জিনিসের কারণে গেছে ওইটাকে আমরা খরচ ধরবো। কারণ তোমার কারণে আমার প্রতিষ্ঠান থেকে অর্থ চলে গেছে, তাহলে তুমি তো আমার জন্য খরচ। এই হচ্ছে কথা। তাহলে এখানে ক্রয়টা হচ্ছে খরচ। যেহেতু ক্রয় করার কারণে আমার খরচ বেড়ে গেল, স্বাভাবিকভাবে তুমি যদি মার্কেটে মনে করো 5,000 টাকা নিয়ে যাও, এই 5,000 টাকা দিয়ে তুমি যদি কোনো জিনিস ক্রয় করো, তাহলে তুমি তো বুঝতে হবে যে ক্রয় করার কারণে তো আমার টাকাগুলো চলে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। আমি আজকে অনেক টাকা খরচ করে ফেলছি। কিভাবে খরচ করেছো? আমি আজকে মনে করো আমার জন্য 2টা শার্ট, 2টা প্যান্ট, একটা ঘড়ি, এক জোড়া জুতা নিয়ে আসলাম। এই যে আমি ক্রয় করে আনলাম, ক্রয়ের কারণে টাকা চলে গেছে না? তাহলে এটা আমরা কি বলি? খরচ। তাহলে এই ক্রয়টা আমাদের এখানে কি হবে? খরচ হবে। আর আমরা জানি কি, খরচ যদি বেড়ে যায় সেটা হচ্ছে ডেবিট, কারণ আমার খরচ বেড়ে গেছে। 5,000 টাকা ছিল আমার পকেটে, খরচ করি না এতক্ষণ, এখন আমি খরচ মানে খরচ করে ফেলছি, জিনিস কিনে ফেলছি, তার মানে খরচ বেড়ে গেছে না? এই কারণে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আর খরচ হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু এখানে খরচ বৃদ্ধি পেয়েছে কারণে ডেবিট, আর সম্পদ এখানে হ্রাস পেয়েছে, সম্পদ ক্রেডিট। এ হচ্ছে ক্লিয়ার। আর সহজভাবে যদি বলতে যাও, প্রতিষ্ঠানে কোনো জিনিস আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তো পণ্য নামে যেহেতু হিসাব হয় না, কারণ আমরা ক্রয় হিসাব দিলাম। এরপরে আসো এবার 2 তারিখের লেনদেন। মার্চ মাসের 2 তারিখে বলছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় কত টাকা? 12,000 টাকা। ওই যে সহজভাবে যদি আমি বলতে যাই, আমার প্রতিষ্ঠানে যদি কোনো জিনিস আসে সেটা হচ্ছে আমার জন্য ডেবিট, প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু চলে যায় সেটা হচ্ছে আমার জন্য ক্রেডিট। তাহলে আমি যদি আসবাবপত্র ক্রয় করি, তাহলে আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে। বাস্তবতার সাথে যদিও চিন্তা করি, আমরা প্রতিষ্ঠানের জন্য মনে করো একটা চেয়ার, একটা টেবিল বা একটা আলমারি ক্রয় করতে গেলাম, ক্রয় করতে গেলে এগুলা প্রতিষ্ঠানে আসবে, আসবাবপত্র আসছে, প্রতিষ্ঠানে যেটা আসবে সেটা ডেবিট, তার মানে আসবাবপত্র আসছে, আসবাবপত্র ডেবিট। তাহলে প্রতিষ্ঠান থেকে কি গেল? আসবাবপত্র ক্রয় করার কারণে আমার 12,000 টাকা চলে গেছে, মানে নগদ টাকা চলে গেছে, তার মানে আমার নগদান ক্রেডিট। তার হিসাবের মধ্যে যদি পালাইতে যাই, হিসাব 5 প্রকারের মধ্যে, তাহলে কি হবে হিসাব? আচ্ছা, আমরা আগে জাবেদাটা লিখি। মার্চ মাসের 2 তারিখ আসবাবপত্র ক্রয় করার কারণে আসবাবপত্র আসছে, তার মানে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট। আর আসবাবপত্র কেনার কারণে আমার নগদ টাকা চলে গেছে, তার মানে নগদান। এখানে হিসাব লিখিনি না, হিসাব ডেবিট, নগদান, হিসাব ক্রেডিট। এখানে কারণটা কি হবে? কারণটা হবে, কারণ আসবাবপত্র আসবাবপত্র ক্রয় করা হলো। আচ্ছা, কত টাকা? 12,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা জাবেদা করলাম, আসবাবপত্র ক্রয়, প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে এই কারণে আসবাবপত্র ডেবিট, আর নগদ টাকা চলে গেছে এই কারণে নগদ টাকা ক্রেডিট। তাহলে এবার যদি হিসাব 5 প্রকারের মধ্যে ফালাতে যাই, স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য যদি কোনো কিছু আনা হয় সেটা হচ্ছে সম্পদ।
ব্যবহারের জন্য কিভাবে? আমি মনে করো আমার এই প্রতিষ্ঠানের জন্য একটা টেবিল আনলাম, এই টেবিলটা আমি বিক্রয়ের উদ্দেশ্য না, ব্যবহার করব 2 বছর 5 বছর 10 বছর ধরে আমি ব্যবহার করব। এই যে ব্যবহার উদ্দেশ্যে টেবিল, চেয়ার, যত কিছুই আনা হোক না কেন, ঠিক আছে, সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, ব্যবহারের জন্য। তাহলে যেহেতু আসবাবপত্র সম্পদ, প্রতিষ্ঠানে আসবাবপত্র আসছে, তার মানে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই কারণে ডেবিট। আর নগদ টাকা, আমি তো বলছি যে প্রতিষ্ঠানের নগদ অর্থ সম্পদ, নগদ অর্থ যদি চলে যায় সেটাকে ক্রেডিট ধরবো, নগদ অর্থ যদি আসে সেটা ডেবিট। এখন আসবাবপত্রের কারণে নগদ অর্থ চলে গেছে, মানে সম্পদ হ্রাস পাইছে, এই কারণে নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে আসে এবার 3 তারিখ বাহারের নিকট বিক্রয়, তো গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি আসছে, 3 তারিখ বাহারের নিকট বিক্রয়। আচ্ছা, এখানে বলছে কি বাহারের নিকট বিক্রয়, দেখো নগদে বা বাকিতে এমন কোনো কিছুই বলে নাই। তা আমরা জানি নগদে বা বাকিতে কোনো কিছু না বললে সেটা আমরা ধরে নিই নগদে, কিন্তু শর্ত হচ্ছে যদি কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে তখন সেটা হয়ে যাবে বাকিতে। যেহেতু এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে, নগদ কথার উল্লেখ নেই, তাহলে সেটা আমরা বাকিতে ধরে নেব। তো জিনিসটা যেহেতু বাকিতে বিক্রয় করা হয়েছে, তার মানে স্বাভাবিকভাবে চিন্তা করো বিক্রয় করলে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে কিনা। যেহেতু এটা নগদে হয় না, তার মানে বাকিতে হয়েছে। বাকির ক্ষেত্রেও সুন্দর একটা ব্যাখ্যা আছে, কি সেটা? বাকিতে যদি কোনো জিনিস বিক্রয় করা হয়, ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা একটু, তার মানে কি আমার টাকা তার কাছে এক হিসেবে রয়ে গেছে, আমি এই কলমটা বিক্রি করলাম, সে টাকা এখনো দেয় নাই, বিক্রি করলাম বাকিতে আর কি, তার মানে সে আমাকে টাকা দিবে, দিতে হবে, এখন দেয় না পরে দিবে। যদি সে দেনা থাকে তাহলে আমরা বলবো সে দেনাদার, তাকে আমরা কি বলবো? দেনাদার বলবো। মনে রাখবা, আমি কিন্তু এটা বলতে পারবো না যে আমি তার কাছ থেকে টাকাটা পাই, আমি পাওনাদার, না, এটা হবে না। কারণ কি বাকিতে লেনদেনের ক্ষেত্রে আমরা ওই যে যে দ্বিতীয় পক্ষ আছে তার দিক থেকে চিন্তা করবো, অর্থাৎ সে যদি দেনা থাকে সে দেনাদার, সে যদি পাওনা থাকে সে পাওনাদার। আমি দেনা আছি, আমি পাওনা আছি, আমি পাওনা থাকলে আমি পাওনাদার, আমি দেনা থাকলে আমি দেনাদার, এটা হবে না কিন্তু। কারণ আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করব এই একটা জিনিসের ক্ষেত্রে আমরা ভিন্নভাবে, অর্থাৎ অন্য দিক থেকে চিন্তা করব। বাকিতে যদি ক্রয় অথবা বিক্রয় হয়, আমরা এটা মাথায় রাখবো যে বাকিতে ক্রয় বা বিক্রয় করলে সে কি আমার কাছ থেকে পাওনা নাকি সে আমার কাছ থেকে দেন, আমরা এটা চিন্তা করবো। তাহলে এটা চিন্তা করার কারণ কি, আমরা খুব সহজে বুঝতে পারবো যে কে পাওনাদার আর কে দেনাদার, এই কারণে আর কি কথাটা বলা। তাহলে বাকিতে যেহেতু আমরা বিক্রয় করলাম, তার মানে বাকিতে এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে, মানে বাকিতে, বাকিতে বিক্রয় করলে তার মানে সে তো টাকাটা আমাকে দিতে হবে, তার মানে কি সে দেনাদার, দেনাদার হিসেবে এখানে ডেবিট হবে, আর বিক্রয় হিসেবে ক্রেডিট হবে। কিভাবে? আচ্ছা, আমি যে বিক্রয় করলাম, বিক্রয় করার কারণে আমার প্রতিষ্ঠান থেকে কি চলে গেছে? কিছু পণ্য বা সম্পদ, কোনো কিছু বলে না, তার মানে পণ্য গেছে, চলে গেছে না, একটা জিনিস চলে গেছে। তো বিক্রয়ের কারণে একটা জিনিস যেহেতু চলে গেছে, চলে গেছে না, এই কারণে বিক্রয়টা ক্রেডিট, ঠিক আছে। তাহলে ডেবিট কি? ওই যে যে টাকাটা দিবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমার টাকা, আমি একটু আগেও বলছিলাম, আমার টাকা যেখানেই থাকুক, কোনো ব্যক্তির কাছে থাকুক, কোনো প্রতিষ্ঠানের কাছে থাকুক, যেখানে থাকুক, সে আমার জন্য সম্পদ, সম্পদ ডেবিট, ঠিক আছে। যেহেতু আমি বিক্রয় করে ফেলা মানিয়ে হচ্ছে তার কাছ থেকে এই টাকাটা আমি পাবো, মানে সে দিতে, সে দেনা, সে আমাকে টাকাটা দিতে হবে, সে দেনাদার। তো আমার টাকা অন্যের কাছে থাকা মানে সেটা সে আমার জন্য সম্পদ, ব্যাংকে থাকলে ব্যাংক সম্পদ। এখন সে যেহেতু সম্পদ, তার মানে সে টাকাটা দিতে হবে, সে দেনাদার, তো দেনাদার এখানে ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আর আচ্ছা, এখানে আর একটু ক্লিয়ার করে দিই, সে জিনিসটা হচ্ছে কি, দেখো আমি এখানে লিখলাম দেনাদার, মনে রাখবা ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে, ব্যক্তির নামটা উল্লেখ করতে হবে। দেনাদারকে বাহার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 15,000 টাকা। আচ্ছা, এবার জাবেদা থেকেও আমি আবার বুঝাই দিচ্ছি এই জিনিসটা। বাকিতে বিক্রয় করেছি, বাকিতে বিক্রয় করার কারণে সে টাকাটা দেনা, সে যেহেতু টাকাটা দেনা, সে দেনাদার, আর দেনাদার আমার জন্য সম্পদ। কিভাবে সম্পদ? আমার টাকা যেখানে থাকবে সেটা আমার জন্য সম্পদ, আমার টাকা যেহেতু তার কাছে, সে আমার টাকাটা দিবে, দিতে হবে, সে দেনাদার,
সে আমার জন্য সম্পদ, এই কারণে সম্পদ বৃদ্ধি পাইছে, বাকিতে বিক্রয় করার কারণে আমার সম্পদ বাড়ি গেছে, এই কারণে সম্পদ মানে দেনাদার সম্পদ হিসাব ডেবিট। আর বিক্রয় এক ধরনের আয়, আয় ক্রেডিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়। কিভাবে? ওই যে আমি বললাম একটু আগে যে হিসাব 5 প্রকার, সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো সম্পদ আর ব্যয় ব্যতীত বাকি যে 3টা আছে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো বাড়লে ক্রেডিট। বিক্রয়ের কারণে আয় বাড়ছে, এই কারণে বিক্রয়টা ক্রেডিট। আয় বাড়লে ক্রেডিট, এটা একটু মনে হয় যেন বিপরীত বিপরীত মনে হচ্ছে, মনে হইলেও এটা আপাতত মাথায় রাখতে হবে। আয় বাড়লে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। কথাই বোঝা আসছে? যেহেতু আয় এখানে বাড়ছে তার মানে আয় ক্রেডিট হয়েছে, আয় বাড়লে ক্রেডিট, আয় এখানে ক্রেডিট হয়েছে। তাহলে এখানে দেনাদার সম্পদ, সম্পদ এখানে বৃদ্ধি পাইছে। আর সহজ ভাষায় বলতে গেলে যে আমার এই প্রতিষ্ঠান থেকে বিক্রয়ের কারণে পণ্য চলে গেছে, তার মানে বিক্রয় ক্রেডিট। আর আমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসার কথা কিন্তু নগদ টাকা আসে নাই, টাকাটা বাকি রয়ে গেছে, সে দিবে, তার মানে এই জিনিসটা ডেবিট। এখানে কারণ কি? কারণ লিখবো আমরা বাহারের নিকট, বাহারের নিকট। এখানে চাইলে ব্র্যাকেটে বাকি তো বলতে পারো, আচ্ছা বলার দরকার নেই, বাহারের নিকট বিক্রয়। আচ্ছা, এরপর আসি আমরা একটু 7 তারিখ। 7 তারিখে বলছে ব্যাংকে জমা দান, এটা একদম সহজ, ব্যাংকে জমা দান, এটা হচ্ছে 7 তারিখ। ব্যাংকে জমা দেওয়া মানে কি? কি জমা দিছি? কোনো কিছু বলছে? ব্যাংকে জমা দান, ব্যাংকে স্বাভাবিক ব্যাংকে টাকায় জমা দেওয়া হয়, ঠিক আছে? তো ব্যাংকে যদি টাকা জমা দেওয়া হয় তার মানে আপাতত আমার প্রতিষ্ঠান থেকে টাকাটা ব্যাংকে চলে গেছে, এতক্ষণ তো প্রতিষ্ঠানে টাকাটা ছিল, টাকাটা ব্যাংকে চলে গেছে। ওই যে আমার আমার টাকা যেখানে থাকুক সেটা আমার জন্য সম্পদ, আমার টাকা ব্যাংকে আছে মানে ব্যাংক আমার জন্য সম্পদ, তার মানে ব্যাংক ডেবিট। আপাতত প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, আমরা নগদান হিসাব ক্রেডিট দেখাবো কারণ আমরা প্রতিষ্ঠান হিসাব করি। তাহলে দুইটাই সম্পদ এখানে, ব্যাংকে টাকা চলে গেছে বা ব্যাংকে টাকা জমা দিয়ে দিছি, ব্যাংক বৃদ্ধি পাইছে, ব্যাংক ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? এটাকে আমরা দুইভাবে চিন্তা করি, কারণ আমার টাকা ব্যাংকে আছে মানে ব্যাংক আমার জন্য সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে কারণে ব্যাংক ডেবিট। আবার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, এখানে সম্পদ হ্রাস পাইছে, সম্পদ ক্রেডিট। আর আমি যদি এমনি চিন্তা করি প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান ক্রেডিট, নগদ টাকা চলে গেছে, কোথায় গিয়ে জমা হয়েছে? ব্যাংকে গিয়ে জমা হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 8,000 টাকা। এখন একটা জিনিস তো অনেকের মাথায় হয়তো ঘুরতে পারে যে আপনি বলছেন আসলে ডেবিট গেলে ক্রেডিট, ঠিক আছে নি? তাহলে এখানে এই একটা লেনদেনের তো যে কোনো জিনিস, একটা জিনিস চলে গেলে আরেকটা জিনিস আসে, কিন্তু এখানে তো নগদ টাকা চলে গেছে, কোনো কিছু তো আসে নাই। প্রশ্ন আসতে পারে না যে স্যার এখান থেকে তো নগদ টাকাটা চলে গেছে, তো নগদানে না ক্রেডিট, আরেকটা জিনিস তো এর বিপরীতে বা এর বিনিময়ে আসার কথা, ওইটা তো আসে নাই, তাহলে আমরা এটাকে ব্যাংকে কিভাবে আমরা ডেবিট দিব? দুইটা জিনিস মাথায় রাখবা। প্রথম কথা হচ্ছে আসলে ডেবিট গেলে ক্রেডিট, এটা হচ্ছে সহজ হিসাব। আর অনেক ক্ষেত্রে কোনো জিনিস আসবে না, মানে মানে গেছে, দেখা গেছে কিন্তু তার বিনিময়ে কোনো কিছু আসে নাই, কিন্তু তার বিনিময়ে না আসলে হয়তো কোনো না কোনো সময় আসবে, বা এর বিনিময়ে আমরা সুবিধা ভোগ করলাম। কিভাবে? যদি বেতন দিই, স্বাভাবিকভাবে কর্মচারীর বেতন দিয়ে দিচ্ছি, টাকাটা আসার সম্ভাবনা নাই, ঠিক আছে নি? তো এক্ষেত্রে টাকাটা চলে গেছে, নগদান ক্রেডিট। এখন কোনো কিছু তো আসে না, তাহলে আমরা ডেবিট কি দিব? সেই ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি কারণ। কি কারণ? কারণটা কি? মানে কোনো জিনিসের কারণে যদি কোনো জিনিস চলে যায়, যেটা চলে গেছে সেটা ক্রেডিট, যেটার কারণে গেছে সেটা ডেবিট। আবার কোনো জিনিসের কারণে যদি কোনো জিনিস আসে, যেটা আসছে সেটা ডেবিট, আর যেটার কারণে গেছে সেটা ক্রেডিট। শুধু এই সিম্পল এই দুইটা জিনিস যদি মাথায় রাখো তাহলে জাবেদা করাটা খুব সহজ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে আসলে ডেবিট গেলে ক্রেডিট, আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো জিনিসের কারণে আসলে কারণটা ক্রেডিট, আর যেটা আসছে সেটা ডেবিট, আর কারণে চলে গেলে কারণটা হচ্ছে ডেবিট, যেটা চলে গেছে সেটা হচ্ছে ক্রেডিট। এই দুটো জিনিস একদম সহজ হিসাব। তবে সব থেকে ভালো হবে আর কি হিসাব 5 প্রকার দিয়ে করা। কেন? কারণ এই হিসাব 5 প্রকার দিয়ে আপনাদেরকে রেওয়া মিল করতে হবে, এই হিসাব 5 প্রকার দিয়ে আপনাদেরকে জাবেদাও করা যায়, আবার এই হিসাব 5 প্রকার দিয়ে আপনাদের হিসাব সমীকরণও করতে হয়। সো এই হিসাব 5 প্রকার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ডেবিট গেলে ক্রেডিট, এটা তো জাবেদার ক্ষেত্রেই শেষ। আসলে ডেবিট গেলে ক্রেডিট এভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি কিন্তু রেওয়া মিলে গিয়ে ধরা খাবেন। কিভাবে রেওয়া মিলে তখন বাঁচে? রেওয়া মিলের কথা এখন আমরা আলোচনা না করি, সময় কম, আমার এই
আরেকটা কাজ আছে। তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, তার মানে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, ব্যাংক ডেবিট, ব্যাংক সম্পদ, সম্পদ বাড়ি গেছে, আপাতত প্রতিষ্ঠান থেকে আরেকটা সম্পদ নগদ অর্থ কমে গেছে, কারণ নগদান ক্রেডিট। কারণ কি, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো। আচ্ছা, এরপর আসো এবার বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় মানে কি, বাকিতে আমি পণ্যটা ক্রয় করলাম, এটা তো একদম সহজ। বাকিতে যদি পণ্য ক্রয় করি, আমি তো একটু আগে বলছিলাম যে আসলে ডেবিট গেলে ক্রেডিট, ঠিক আছে। তা আমি যদি চিন্তা করি বাকিতে ক্রয় করি, তার মানে আমার প্রতিষ্ঠানে কি আসছে, পণ্য আসছে। আর পণ্য নামে তো কোনো হিসাব হয় না, পণ্যের সাথে কি আছে, ক্রয়। তাহলে আমরা এখানে লিখবো ক্রয় ডেবিট, পণ্য যেহেতু আসছে পণ্য ডেবিট, তো পণ্য লেখা যাবে না, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখন আসো, নগদ টাকা চলে যাওয়ার কথা, কিন্তু জিনিসটা আমরা বাকিতে কিনছি, তার মানে আমরা এখনো টাকাটা দিয়ে নেই, দিতে হবে কোনো না কোনো। আমি আমার দিক থেকে চিন্তা করবো না বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আমি তার দিক থেকে চিন্তা করবো, তার মানে সে আমার থেকে টাকাটা পাইবো, বাকিতে ক্রয় করছে না, তার মানে সে আমার থেকে টাকাটা পাইবো, মানে সে আমার জন্য পাওনাদার আছে তার। এখন আসো, তাহলে ক্রয় করার কারণে সে আমার থেকে টাকাটা পাওনা হয়ে গেছে না, তাহলে আমরা এখানে লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট। কত টাকা, 5,000 টাকা। কারণ কি, বাকিতে পণ্য ক্রয়, এটা হচ্ছে কয় তারিখ, 7-এর পরে 9 তারিখ। আচ্ছা, এরপরে আসেন এবার মণিহারি ক্রয় করা হলো। মণিহারি জিনিসটা কি, আগে ওইটা বুঝতে হবে। মণিহারি জিনিসটা কি, মণিহারি জিনিসটা হচ্ছে এই যে মনে করেন আমি এই প্রতিষ্ঠানের এই যে ডাস্টার, এরপরে যে মার্কার, এই যে জিনিসগুলো ব্যবহার করতেছি না, এই খুচরা খাসরা অর্থাৎ টুকিটাকি জিনিস, স্টেপলারের যে পেনগুলো আছে, পেনগুলো ব্যবহারের জন্য একটা কলম, রাবার, পেন্সিল, ডাস্টার, তারপরে যে টুকিটাকি একটা দুইটা করে আমরা কাগজ ব্যবহার করি, এই জিনিসগুলো যে আমরা মূলত বিক্রয়ের জন্য ক্রয় করি না, এগুলো আমরা মূলত ব্যবহারের জন্য ক্রয় করি। তো টুকিটাকি ছোটখাটো জিনিস যেগুলো ব্যবহারের জন্য ক্রয় করা হয়, দেখা গেছে এটা 1 মাস 2 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যবহার করে এটা আমরা ফালাই দিই, ঠিক আছে, এগুলোকে আমরা মণিহারি বলবো, ঠিক আছে। এগুলাকে কথাকে বলা হয় মণিহারি। তাহলে মণিহারি এক ধরনের সম্পদ, কেন, আমি তো এগুলো ব্যবহারের জন্য ক্রয় করেছি না, এই কারণে এটাকে আমরা মণিহারি বলবো, ঠিক আছে। তাহলে মণিহারি যেহেতু সম্পদ, আমি মণিহারি ক্রয় করলাম, মণিহারি ক্রয় করার কারণে আমার নগদ টাকা চলে গেছে, নগদান ক্রেডিট, আর আমার প্রতিষ্ঠানে মণিহারি আসছে, মণিহারি হিসাব ডেবিট। তাহলে এটা হচ্ছে 15 তারিখ, আমরা এখানে লিখবো মণিহারি হিসাব, মণিহারি হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তো হিসাব 5 প্রকারের মধ্যে ফালালে কি হবে, মণিহারি সম্পদ, মণিহারি যেহেতু কিনছি, সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ ডেবিট, আর নগদান হিসাব সম্পদ, এই সম্পদটা চলে গেছে, হ্রাস পাইছে ক্রেডিট। কথাই বোঝা আসছে, 1,000 টাকা। কারণ কি, কারণ মণিহারি ক্রয় করা হলো। আচ্ছা, এরপরে আমরা আসি কর্মচারীদের বেতন প্রদান। স্বাভাবিকভাবে আমি যদি কর্মচারীদের বেতন প্রদান করতে যাই, কর্মচারীদের কি প্রদান করতে যাই, বেতন প্রদান করতে যাই, তাহলে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়। এখন আসো, এখানে আসলে ক্রেডিট গেলে ক্রেডিট, এটা না চিন্তা করে কি গেছে আগে দেখো, বা কি আসছে কিনা। বেতন প্রদান করছে, নগদ টাকা চলে গেছে, এখানে কারণ কথাটা চিন্তা করি আমরা, কিসের কারণে গেছে, বেতনের কারণে গেছে, তাহলে নগদ টাকা চলে গেছে। আমি একটু উল্টাভাবে লিখি, কর্মচারীদের বেতন প্রদান করছে, তার মানে কি, নগদ টাকা চলে গেছে। আমি এখানে চাইলে আগে লিখতে পারি নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদ টাকাটা কিসের কারণে গেছে, বেতনের কারণে গেছে, বেতন হিসাব ডেবিট। কত টাকা, 7,000 টাকা। আচ্ছা, এখানে লিখতে পারি, কারণ কর্মচারীকে বেতন প্রদান, ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা, এখন আসো, আমরা যদি হিসাব 5 প্রকারের মধ্যে ফেলি, বেতনটা এক ধরনের খরচ। কিভাবে, স্বাভাবিকভাবে কর্মচারীর বেতন কিংবা দোকান ভাড়া
বিদ্যুৎ বিল, পানি বিল, টেলিফোন বিল, ডাকতার বা যাতায়াত খরচ বা এই যত ধরনের এগুলো আছে টুকিটাকি, ঠিক আছে, এগুলাকে আমরা খরচ বলি, কারণ এগুলোর কারণে টাকা চলে যায়। তো বেতনটা যেহেতু খরচ, তার মানে এটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে কি, সম্পদের ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, খরচ বাড়ছে কারণে খরচ ডেবিট। আর নগদটা তো সম্পদ, সম্পদ হ্রাস পাইছে কারণে ক্রেডিট। 20 তারিখেরটা দোকান ভাড়া, সেম সেম জিনিস, দোকান ভাড়া। আচ্ছা, এখানে প্রদান না প্রাপ্তি কিছু বলছে, কোনো কিছু না বলে ধরে নেব প্রদান। তার মানে দোকান ভাড়া প্রদান, দোকান ভাড়া প্রদান মানে কি, টাকা চলে গেছে, কিসের কারণে গেছে, ভাড়ার কারণে গেছে, তার মানে ভাড়া ডেবিট। এখানে কি হবে, ভাড়া হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কারণ কি, কারণ দোকান ভাড়া প্রদান। হিসাব 5 প্রকারের মধ্যে ফেলালে ভাড়া এক ধরনের খরচ, খরচ বৃদ্ধি পেলে মানে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেয়েছে এখানে এটা ডেবিট হয়েছে, সম্পদ হ্রাস পেলে কারণে ক্রেডিট হয়েছে 10,000 টাকা। আচ্ছা, এরপরে আসি আমরা সর্বশেষ যে এন্ট্রিটা 25 তারিখ। 25 তারিখের এন্ট্রিটাতে কি বলছে, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় বাকিতে না নগদে, কোনো কিছু বলে নাই বা ব্যক্তির নাম উল্লেখ নাই, তার মানে আমরা নগদে ধরে নেব, নগদে। বাকি পণ্য বিক্রয় 25,000 টাকা, তো নগদে বিক্রয় আর কি। তো বিক্রয় করলে টাকা আসে না যায়, কোন একটা জিনিস বিক্রয় করলাম, মনে করে ডাস্টারটা আমি বিক্রয় করলাম, ডাস্টারটা বিক্রয় করার কারণে টাকা আসছে, তার মানে নগদান ডেবিট। আর এখন এই ডাস্টারটাকে আমরা ক্রেডিট বলতে পারি, তো যেহেতু কি গেছে সেটা বলে নাই, পণ্য গেছে, বিক্রয় করার পণ্য, পণ্য নামে তো হিসাব হয় না, আমরা বিক্রয় নামে হিসাব দেবো, ঠিক আছে। তার মানে নগদ টাকা আসছে, যেটা আসছে সেটা তো অবশ্যই ডেবিট হবে, তার মানে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট, কত টাকা, 25,000 টাকা। আচ্ছা, এবার যদি হিসাব 5 প্রকারের মধ্যে রাখি তাহলে কি হবে, হিসাব 5 প্রকারের মধ্যে রাখলে নগদ অর্থ সম্পদ, নগদ অর্থ সবসময় সম্পদ, এখন এটা বেড়ে গেছে, বিক্রয়ের কারণে নগদ টাকা আসছে না, সম্পদ বেড়ে গেছে, কারণ এখানে নগদান ডেবিট সম্পদ। আর বিক্রয়টা এক ধরনের আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় বেড়ে গেছে তার কারণে আয় ক্রেডিট হয়েছে। কথাই বোঝাচ্ছে? তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ চেষ্টা করবো যে নেক্সট ডেটে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে, আরো গুরুত্বপূর্ণ ক্লাস যাতে উপহার দিতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।